আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ১২ মাসে গণপিটুনিতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১২৮ জন এবং এবছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত অর্থাৎ ৮ মাসে গণপিটুনিতে মারা গেছে ১১৮ জন। এর মধ্যে চলতি মাসেই গণপিটুনিতে নিহত হয় ১৫ জন। কেন জুলাই গণঅভ্যুত্থানের পর উদ্বেগজনক হারে বেড়েছে মবের ঘটনা? এই যে মবের ঘটনা বাড়ছে, এর মধ্য দিয়ে কি আইন শৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতা এবং অপরাধের সুষ্ঠু বিচার না হওয়াকেই প্রমাণ করে? কিংবা বাক স্বাধীনতা চর্চার নামে আমরা সীমারেখা অতিক্রম করছি কি? এসবই আজকের আলোচনায় আনতে চাই। দর্শক, আমি ফার্নাস জুই সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনা আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন সম্মানিত অতিথিকে। চলুন একে একে পরিচিত হই। আছেন গোলাম মাওলা রনি, সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট। সেই সঙ্গে আরও আছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব গোলাম মাওলা রনি, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি বলছিলাম যে গণঅভ্যুত্থানের পরে আমরা দেখছি যে উদ্বেগজনক হারে বেড়েছে মবের ঘটনা। এই যে মবের ঘটনা বাড়ছে, কি বার্তা দিচ্ছে আসলে? আমাদের কি আইন শৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতা কি নির্দেশ করছে, কিংবা অপরাধের সুষ্ঠু বিচার হচ্ছে না, এ কারণেই কি ঘটনা বাড়ছে? না, এখানে অনেকগুলো সমস্যা একসাথে। প্রথমত আমাদের পুলিশ বাহিনী, তাদের যেটা নৈতিক মনোবল ছিল সেই মনোবলটা ভেঙে গেছে। দ্বিতীয়ত হলো যে পুলিশ বাহিনীর মনোবল ফিরিয়ে আনার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে বুলেট আকারে খুব দ্রুত যে কাজগুলো করার দরকার ছিল সেই কাজগুলো করা হয়নি। ৩ নম্বর হলো যে পুলিশ সবসময়ই সব আমলে সরকারের হাতিয়ার হিসেবে তারা ব্যবহৃত হয়েছে এবং সরকার চলে যাওয়ার পরে সব সময়টাতেই পুলিশ বাহিনীর উপর প্রথম আক্রমণটা আসছে। শত শত নয়, হাজার হাজার পুলিশ চাকরি হারিয়েছে। তো ওটা পুলিশ অ্যাবজর্ব করতে পেরেছিল, কিন্তু এইবার প্রথম শত শত নয়, বলা হয়ে থাকে হাজার হাজার পুলিশ আহত হয়েছে, নিহত হয়েছে। তো এই যে হাজার হাজার পুলিশ আহত নিহত হয়েছে, তার সঙ্গে সঙ্গে আবার পট পরিবর্তনের কারণে হাজার হাজার পুলিশ চাকরি হারিয়েছে এবং আরও অসংখ্য পুলিশ চাকরি হারানোর ভয়ে আছে। তো এই অবস্থায় একটা মবের বিরুদ্ধে যে রুখে দাঁড়াবে, সেই রুখে দাঁড়ানোর জন্য তার যে লজিস্টিক সাপোর্ট দরকার, এটা পুলিশ পারছে না। এটা মানবিক দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। বাকি যেটা আছে যে আমাদের সমাজ অ্যাক্ট করছে না। যেমন ধরুন, ফজলুর রহমান সাহেবের বাসার সামনে ৪-৫ জন বা ৭-৮ জন ৮-১০ জন লোক তারা এসে ওখানে স্লোগান দিচ্ছিল। এখানে যদি ছাত্রদল বা যুব দলের ৫০ জন ছেলে আসতো, পুলিশ দরকার হতো না। তারা শুধু ওখানে শুধু দাঁড়াতো আর শুধু শহীদ জিয়ার স্লোগান দিত, তারেক জিয়ার স্লোগান দিত, আর কিচ্ছু স্লোগান দেওয়া লাগতো না। মবটা কিন্তু হতো না। তো এখন মূল ব্যাপারটা হলো যে যখনই যেই জায়গাতে মব হচ্ছে, সেই জায়গার যারা জনগণ রয়েছেন তারা সম্পৃক্ত হয়ে সামনে আসছেন। আমি একটা ছোট্ট আমার নিজের একটা উদাহরণ দিই। আমার যে বাসায় আমি থাকি, কয়েক মাস আগে তো সেখানে একটা মব হচ্ছিল গভীর রাত্রিতে। একটা বাসা আক্রমণ করে, আমার একটা পাশের বাসায় আক্রমণ করে, ওই বাসায় কে বা কারা লুকিয়েছিল ৫০-৬০ জন বা ১০-১২ জন ছেলেরা এসে ২ ঘন্টা যাবত ওই বাড়িটা ভাঙার চেষ্টা করছিল। তা আমি ঘুম থেকে জেগে গেলাম সেই রাত্রি প্রায় ২:৩০-৩টার দিকে। তো আমি দেখলাম যে ২ ঘন্টা যাবত চলছে, একটা লোক সবাই জানালাদা দেখছে কিন্তু সামনে এগোচ্ছে না। কিন্তু আমি সঙ্গে সঙ্গে পুলিশকে টেলিফোন করলাম, 999-এ ফোন করলাম এবং ১৫ মিনিটের মধ্যে পুলিশ এসে কিন্তু মব দমন করে ফেললো এবং ওখান থেকে যে ভিকটিম তাকে রেস্কিউ করলো। এখন সমাজকে তো রেসপন্ড করতে হবে। আমাদের এই সমাজ এখন কিন্তু রেসপন্ড করছে না। তো সেই রেসপন্ড না করার কারণে অ্যাজ এ হোল মানে সবাই শুধু যাকে বলে ক্রেডিট নিতে চাচ্ছে, কিন্তু কেউ ঝুঁকি নিচ্ছে না। এই কারণে এই যে সুবিধাবাদী যে মনোভাব, এই মনোভাবের কারণে এখন তো এটা মবে আছে। আপনি যে তথ্য ডাটা দিচ্ছিলেন, আর একটা তথ্য ডাটা কিন্তু বাদ পড়েছে, প্রথম আলোতে এসেছে। সেটা হলো গত ৩ বছরে নদীতে যে সমস্ত লাশ পাওয়া গেছে তাদের সংখ্যা প্রায় ১,০০০। এইটা আরও ভয়াবহ তথ্য। এবং এখন দেখেন গত ১ সপ্তাহে যাবৎ যে লাশগুলো পাওয়া যাচ্ছে, এটা খুবই অ্যালার্মিং, মবের চাইতেও বেশি অ্যালার্মিং। এবং আমাদের যে প্রত্যন্ত অঞ্চলে লাশ গুম করার ন্যূনতম একটা পন্থাও কিন্তু নদীতে ফেলে দেয়। এবং আমাদের যে অঞ্চলগুলোতে হচ্ছে দরিদ্র অঞ্চল, সেই অঞ্চলের মানুষের যে সম্বল হলো গরু এবং মহিষ। এটা মানুষের সন্তান সন্ততির মতোই এই গবাদি পশুগুলো তাদের কাছে প্রিয়। গিয়ে দেখেন যে এই এলাকাগুলোতে ব্যাপকভাবে গরু চুরি এবং মহিষ চুরির যে সিন্ডিকেট, এটা এখন বেড়ে গেছে। শহর থেকে যে সকল মানুষ গ্রামে গেছে
তারা কোনো কর্মসংস্থান পাচ্ছে না এবং এই অন্যায় এবং অবৈধ পথে তারা সেই পা বাড়িয়েছে। আবার গ্রাম থেকে যে সমস্ত মানুষ শহরে এসেছে, এখন শহরে এসে তারা কি করছে, তারা ধরেন আওয়ামী লীগ করে, কিন্তু অত টাকা পয়সা তার নেই, সে পালিয়ে আছে। তো তার টাকা শেষ হলো, সাহায্য পাইল না, কোনো কিছু পাইল না, তখন সে রিক্সা চালাচ্ছে, মন্দ কাজ করছে, কখনো কখনো ছিনতাই, রাহাজানি, ডাকাতির সঙ্গে কিন্তু জড়িয়ে যাচ্ছে। এবং এই জিনিসগুলো এত ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে যেগুলো আপনি দমন করতে পারবেন না। তো এগুলোর আসলে সামাজিক প্রেক্ষাপট আছে, মনস্তাত্ত্বিক প্রেক্ষাপট আছে। আর সবচেয়ে বড় একটা রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে যেমন এখন ধরেন 3টি রাজনৈতিক দল এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী, 1 নম্বরে বিএনপি, 2 নম্বরে জামাত, 3 নম্বরে এনসিপি, তার হতে আলোচনা। এখন তাদের যারা শীর্ষ নেতৃবৃন্দ তারা এত কিছুতে ঐক্যমত্য হচ্ছে, রাষ্ট্র সংস্কার ঐক্যমত্য হচ্ছে, তো তারা একটা সুপ্রিম যদি একটা কাউন্সিল গঠন করে যে যেখানে মব হচ্ছে আমাদের একটা টিম থাকবে সারা বাংলাদেশে, বিএনপি, জামাত এবং এনসিপি, এই টিমটা সঙ্গে সঙ্গে সেখানে রেসপন্ড করে। কিন্তু অভিযোগ রয়েছে যে মবকে কেউ কেউ উৎসাহিত করেছে এবং মবকে দিয়ে নিজেদের এজেন্ডা বাস্তবায়িত করেছে। আমি তো সেই কথাই বলছি যে ব্যক্তিত্বহীন স্বার্থপর যে গোষ্ঠী যারা রয়েছে তারা যখন এই মবটিকে নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করবে তখন তো এখানে থানা, পুলিশ, মিলিটারি কিছু করতে পারবে না। এর পিছনে যদি একটা বিরাট চেইন থাকে, বিরাট একটা কমান্ড থাকে, তো ওই সিন্ডিকেটটা এখন কাজ করছে। ধন্যবাদ জানাচ্ছি জনাব গোলাম মাওলা রনি। জনাব এম এ আজিজ, যে কোনো ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকেই বলা হয় মানবাধিকার লঙ্ঘন, এবং আমরা জানি যে কেউ অপরাধ করলে তাকে বিচারের জন্য দেশে আইন রয়েছে, এবং বিনা বিচারে এই যে আমরা দেখছি যে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে, এই অধিকার কি কারো আছে? ধন্যবাদ আপনাকে। নাই, এক কথায় নাই। তো আমি রনিভার সাথে কথা আমি কিছু যোগ করতে চাই। দেখেন, 5ই আগস্টের পরে আমাদের তরুণ সমাজের মনোজগতে পরিবর্তন হচ্ছে অনেক, এবং তরুণ সমাজ কিন্তু ব্যবহৃত হচ্ছে। যেমন ফজলু ভাইয়ের কথা বললো, তার বাসার সামনে মব তৈরি হয়েছে, তিনি অবশ্য পুলিশে কল দিয়েছেন, পুলিশ এসেছে এবং তিনি সাংবাদিকদের সাথেও কথা বলেছেন। তিনি বলেছেন, পরিষ্কার ভাষা বলেছেন, এটা জামাত এই মব তৈরি করেছে এবং এটা সম্ভব, এটা সম্ভব। এবং তিনি প্রশ্ন রেখেছেন অপমৃত্যু আমার কাম্য কিনা। হ্যাঁ, এটা বলেছে। তো আমার বক্তব্য হচ্ছে, জামাত, ফজলু ভাই হচ্ছে বিএনপির চেয়ারপারসনের অ্যাডভাইজার। জামাত যদি মব তৈরি করে সেখানে অবশ্যই তাদের নেতা ফজলুর রহমানের পক্ষে তো বিএনপির সদস্যরা দাঁড়ানো উচিত ছিল, বরঞ্চ তাকে শোকজ করা হয়েছে এবং 3 দিন আবার 3 মাসের জন্য শোকজ স্থগিত করা হয়েছে। না, তার পদ স্থগিত করা হয়েছে, পদ স্থগিত করা হয়েছে। তা আমার বক্তব্য একটি জায়গায়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এই দল তিনি প্রতিষ্ঠা করেছেন, তিনি একজন সেক্টর কমান্ডার। আওয়ামী লীগের চাইতে বিএনপিতে মুক্তিযোদ্ধা বেশি, তো মুক্তিযোদ্ধারা যাবে কোথায়? এখন কি তাহলে কি করবেন? এখন আমি যদি একটা পাল্টা প্রশ্ন রাখি, যে আমরা বাক স্বাধীনতা চর্চার নামে যা খুশি তাই বলতে পারি কি? সীমা রেখা অতিক্রম করতে পারি কি? তো সীমা, ফজলুর রহমান তো সবসময় এভাবেই কথা বলে। আপনার ভিডিও দেখেন, শেখ হাসিনার বিরুদ্ধে এ ভাষাই বলেছেন, রনি ভাইয়া বলেছে। কই তখন সীমা কোথায় ছিল? তখন কোথায় ছিল? মব কোথায় ছিল? মব, আমি যেটা বলছি, মনোজগতে 5 তারিখের পরে আপনি খেয়াল করেন, প্রায় 50 ভাগ পুলিশ স্টেশনে আগুন লেগে গেছে এবং সব অস্ত্র লুট হয়েছে। অস্ত্র কোথায় গেল? আপনার ওই সময়ে পুলিশ, অনেক পুলিশকে হত্যা করা হয়েছে। হ্যাঁ, তো তারপরে যখন পুলিশকে দায়িত্ব দেওয়া হলো, পুলিশ এসে মামলা করতে চেয়েছে, এই সরকার ওটাতে ইন্ডিমেন্টারি দিয়েছে যে জন অভ্যুত্থানের কোনো শক্তিকে বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না, ওটা বন্ধ হয়ে গেল। এরপরে মব, বিদেশ থেকে উস্কানি, দেশের থেকে উস্কানি, সরকার ইনঅ্যাকশন, সরকার চুপ, মব সব ভাঙাচুরো শুরু হয়ে গেল। ফেসিবাদ সব স্থাপনা সব উচ্ছেদ করে দাও, বেনিশ করে দাও। আমাদের এই পাশের দেশ শ্রীলঙ্কায় তাদের সরকার ধাওয়া দিছে না, একটা সম্পদ সেখানে নষ্ট করছে, একটা সম্পদ, কোন সম্পদ, জাতীয় সম্পদ নষ্ট করছে? করে নাই। আমরা তো ভেঙে ছেড়ে ঘুরাই দিছি। আমরা তো সেগুলোকে, ঠিক আছে, যদি ফেসিবাদের সেটা আইকন হয় তাকে আমরা সেইভাবে রক্ষা করতাম, সেইভাবে প্রতীক হিসেবে রক্ষা করতে পারি নাই। এখন সেই শ্রীলঙ্কায় -3
5% মুদ্রাস্ফীতি, আর আমরা এখন 2 ঘর শুইছি। তবে কি সরকারের ব্যর্থতার কারণে মব নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? আমরা যুক্তরাষ্ট্রের ঘটনার কথা যদি বলি, আমরা সেখানে দেখলাম তথ্য উপদেষ্টা আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার শিকার হলেন। এটা এই কালচার সবসময় আছে, যে কেউ গেলে আমি দেখছি যে সরকার ক্ষমতায় থাকে তার লোক বাইরে গেলে এরকম হেনস্থা হয়। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে গেছিল না, প্রেস সেক্রেটারি দৌড়াইছে না, ধাওয়া দিছে না, লন্ডনে ধাওয়া দিছে না। যখন আপনার ভারপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করতে যায়, তখন কিন্তু প্রেস সেক্রেটারি, তারপরে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তারা ধাওয়া খাইছে না, ধাওয়া খাইছে। তো আমার কথা হচ্ছে, যারা বাড়াবাড়ি করবে তখনই বাইরে গেলে ধাওয়া খাবে। এবং আমাদের দেশে সরকার বাড়াবাড়ি করছে কি? সরকার ইনঅ্যাকশন, নিশ্চুপ। আপনি বলেন মবজাসিস করে কত ভাঙাচুরি করছে, কত হত্যা করছে, সরকার করেছে কি? সরকারই তো দায়ী, কারণ সরকার চুপ ছিল। তো সরকার পুলিশকে ব্যবহার করে নাই। পুলিশ আজকে বলতেছে যে পুলিশ কিছু করতে পারতেছে না, পুলিশ দুর্বল। পুলিশ দুর্বল। আপনি প্রথম প্রায়োরিটি ঠিক করতেন, পুলিশ ছাড়া তো দেশ চলবে না। আপনি পুলিশ সংগঠিত করতেন, পুলিশকে 6 মাসের ট্রেনিং দিয়ে সেনাবাহিনীতে অফিসার বানায় ফেলে শর্ট সার্ভিসে। আপনার এক বছরের ঊর্ধ্বে চলে গেল। আপনি পুলিশ ধরেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, গ্রামগঞ্জেরও ছেলে ছিল, আপনি পুলিশ রিক্রুট করতেন। প্রয়োজনে সেনাবাহিনীর থেকে সোলজার কিছু করতেন, হায়ার করতেন কিছুদিনের জন্য, হায়ার করে শর্ট ট্রেনিং দিয়ে আপনি পুলিশ শর্টকামিংটা দুর্বল। যথাযথ সিদ্ধান্ত নিতে সরকার ব্যর্থ হয়েছে। ব্যর্থ। কোনটা শুরু করবে আগে, কোনটা শুরু করবে পরে, এটা বোঝেন না। এবং এই কারণে মানুষের তরুণ যুবকের মনোজগৎ, নাহলে আমি কইলেই দূরে যাবে কেন। ধন্যবাদ জানাচ্ছি জনাব গোলাম মাওলা রনি। একটা ভিন্ন প্রসঙ্গে আসতে চাই। নিশ্চয় আপনি অবগত আছেন, সম্প্রতি সংসদীয় আসনের সীমানা নিয়ে ইসির শুনানিতে মারামারির ঘটনা ঘটেছে। আমরা এই ঘটনার পরপর দেখলাম যে একজন বিএনপির নারী নেত্রীকে নিয়ে স্লাট শেমিং থেকে শুরু করে সাইবার বুলিং এর মতো ঘটনা ঘটছে, এবং রাজনীতিতে একজন নারীর ব্যক্তি জীবনকে নিয়ে আসলে কলঙ্কিত করার এই যে আমরা চর্চা দেখি, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এটা হচ্ছে, বললাম যে আমাদের মনোজগতে একটা ব্যাপক পরিবর্তন এসেছে। আমাদের এখন মূল ব্যাপার হলো যে অশ্লীলতা, অশ্রাব্যতা, এটা এত পরিমাণে বেড়ে গেছে। এখানে নারী নেই, পুরুষ নেই। যার হাতে ক্ষমতা আছে এবং যার সম্ভাবনা আছে, ধরুন কেউ খুব মেধাবী, কেউ খুব রাজনৈতিকভাবে প্রগতিশীল, বা কেউ বড় ব্যবসায়ী বা ব্যবসা বাণিজ্য করছে, এখন তাকে সাইবার বুলিং করে হোক, গালাগালি করে হোক, তাকে মামলা দিয়ে হোক, মোকদ্দমা দিয়ে হোক, পক্ষের হোক বিপক্ষের হোক, যে কোনোভাবে বড় কোনো কিছুকে ছোট করে বনসাই করার যে একটা প্রবৃত্তি, এটা গত 1 বছর যাবৎ আমাদের এখানে রীতিমতো করোনার চাইতেও মহামারী আকারে দেখা দিয়েছে। আপনাকে একটা ছোট উদাহরণ দিই। উনি যেটা শ্রীলঙ্কার কথা বলেন, আপনি দেখুন বেক্সিমকো, সালমানের প্রমাণ খুব খারাপ, তাকে তো আপনি গ্রেপ্তার করেছেন, শাস্তি দিচ্ছেন, কিন্তু তার ইউলো, তার শিল্প প্রতিষ্ঠান ভেঙে আপনি চুরমার করে দিয়েছেন। এখন পর্যন্ত সেখানে কত হাজার লোকের চাকরি হারা হয়েছে, মোর দেন 50,000, 50,000 থেকে 60,000 লোক চাকরি হারা হয়েছে। এখন পর্যন্ত রাষ্ট্রের পক্ষ থেকে কারোর কাছ থেকে একটা সমবেদনা পর্যন্ত জানানো নাই। ওরা কি দোষ করছে বলেন? কিংবা ধরুন গাজী, এই যে গাজী টেলিভিশনের গাজী গ্রুপ, সেখানে আক্রমণ করে 185 জন লোককে আগুন দিয়ে পুড়াই মারা হয়েছে, লিস্টেড। আর আনলিস্টেড সে কত লোককে পুড়িয়ে মারা হয়েছে। একটা ইন্ডাস্ট্রির 30,000 লোক, সেই 30,000 লোক চাকরিচ্যুত হয়েছে। পুরো বাংলাদেশের টায়ার শিল্পের 40% যারা নিয়ন্ত্রণ করতো, সেই টোটাল মার্কেটটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং আগামী বছর দেখবেন গাড়িগুড়া চলার মতো অবস্থা বাংলাদেশে নেই, কারণ আমরা ওই 40% মানে টায়ার বিদেশ থেকে আমদানি করে এটা সম্ভব না। আর রাতারাতি এরকম একটা ফ্যাক্টরি স্থাপন করা সম্ভব না। এরকম গাজীর টায়ারটা নষ্ট হয়ে গেল, গাজীর ট্যাঙ্ক নষ্ট হয়ে গেল, এবং তাদের ওখানে আগুন লাগিয়ে 200 জন লোককে জীবন্ত পুড়িয়ে মারা হলো। হিসাব অনুযায়ী 185 জন। আচ্ছা বলেন তো, রাষ্ট্রের পক্ষ থেকে, কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ সেখানে গিয়ে সহানুভূতি জানিয়েছেন? জানান নাই। ফলে কি হচ্ছে দেখেন, সবার মনোজগতের মধ্যে স্বার্থপরতা, লোভ, লালসা প্রবল আকার ধারণ করেছে, আর সবাই খুব অধৈর্য হয়ে পড়েছে। কোনো অবস্থাতেই কোনো একটা শব্দের গভীরে যেতে পারছে না। এখন এখানে রুমিন ফারহানার জায়গায় যদি আপনি হতেন, আমি হতাম, বা উনি হতো, আমাদেরকে কিন্তু একই অবস্থা হতো। এখানে নারী পুরুষ বলে ব্যাপার নয়। রুমিন ফারহানা ইজ এ ইনস্টিটিউশন। আপনি চিন্তা করেন, বিএনপির যখন খুবই দুঃসময়, এখন সেই দুঃসময়ে যখন বিএনপির পক্ষে কথা বলার জন্য সুন্দর করে বাংলা জানে, সুন্দর করে ইংরেজি জানে, এবং প্রিয় মুখ,
যে মুখ দেখলে মানুষের তাদের কথা শুনতে ইচ্ছা করে, এইরকম লোকের রীতিমতো দুর্ভিক্ষ শুরু হয়ে গিয়েছিল 2014 সনের পর থেকে বিএনপিতে। তাদের পক্ষে কথা বলার মতো কোনো প্রিয় মুখ ছিল না। অনেক ভালো যোগ্য লোক ছিল, কিন্তু সেই জায়গাটাতে অর্থাৎ এখানে যে একটা দৃষ্টির নান্দনিকতার বিষয়টা আছে, সেখানে তারেক রহমান সাহেবের রিক্রুটমেন্ট হোক, দলের হাইকমান্ডের রিক্রুটমেন্ট হোক, রুমিন ফারহানা এখানে চলে এলো। তো তার এডুকেশন, তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড, তার ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্ব দ্বারা সে আজ পর্যন্ত বিএনপিকে সার্ভ করে আসছে। এতে বিএনপি কতটা লাভবান হয়েছে, কতটা কৃতজ্ঞতার প্রতি আই ডোন্ট নো, কিন্তু সে তো বিএনপির জন্য এনিমি তৈরি করেছে। বিএনপির যখনই আমি বিএনপির পক্ষে কথা বলবো, বিএনপির প্রতিপক্ষ শক্তিগুলো আমাকে খুঁজতে থাকবে অপমান করার জন্য, মব তৈরি করার জন্য, ট্যাগ দেওয়ার জন্য, আমাকে জবাই করে মারার জন্য। এই বাংলাদেশের রাজনীতি করার জন্য কত পরিবার শেষ হয়ে গেছে। তো সেটা তো একটা পার্টি তাকে প্রোটেকশন দিতে হবে। এখন রুমিনকে নিয়ে যেটা হচ্ছে সেটা হলো যে তার পক্ষে তো বিএনপির একটা সিঙ্গেল লোক এখন পর্যন্ত একটু শব্দ করছে না। তাহলে উনি যে পার্লামেন্টে বসে এতদিন যে কথা বললেন, সেই সময় তো শেখ হাসিনা ইচ্ছা করে তাকে গুম করে ফেলতে পারতো, তাকে আরো অনেক কিছু করতে পারতো। সে কি না বলেছে পার্লামেন্টে। একদিকে দেখুন, দিস ইজ দ্য পলিসি। সে একদিকে শামীম ওসমানের সাথে ভাই ভাই করে কথা বলেছে, আবার অন্যদিকে শামীম ওসমানকে এই টেবিলে বসে অপমান করে ছেড়ে দিয়েছে। আপনি আমার কথাই চিন্তা করেন, আপনার এখানে এই অনুষ্ঠানে আমি এখানে বসে শামীম ওসমানকে এখানে বসে তাকে ওই সময়তে আমি যে কথা বলেছি, বাংলাদেশে শামীম ওসমানকে ওই কথা বলার মতো তাগদ বিএনপির কোনো লোকের ছিল না। এখন শামীম ওসমানের লাশ দাহ করেন, যা কিছু করেন, কিন্তু যখন পাওয়ার ছিল তখন তো এই রুমিন ফারহানা, গোলাম মোল্লা রনিদের মতো মানুষ এই টক শোতে বসে আমরা আওয়ামী লীগের চ্যালেঞ্জ তবে দুর্দিনে যারা সাপোর্ট দিয়ে গেছে, সুদিনে কি তাহলে সেগুলো দল ভুলতে বসেছে? প্রশ্নটি থাকছে আপনার কাছে, বিরতির পর ফিরছি। আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। গোলাম মোল্লা রনি, যে আলোচনায় আমরা ছিলাম, রাজনৈতিক দলগুলো শুধুই কি স্বার্থের সমীকরণে ব্যস্ত? ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে পারছে কি? আমরা রুমিন ফারহানাকে নিয়ে কথা বলছিলাম, এর মধ্যে আপনি বিজ্ঞাপন বিরতিতে চলে গিয়েছিলেন। মূল ব্যাপার হলো এখানে আমি যতটুকু, আমি ওনার সঙ্গে আমার কথা হয়নি, আমি যেটা আন্দাজ করলাম যে ব্রাহ্মণবাড়িয়ার যে রাজনীতি, সেই রাজনীতি অনুযায়ী বিএনপির একটা প্রতিপক্ষ এখানে রুমিনের সঙ্গে যে অশোভন আচরণ, সেই আচরণ অভ্যন্তরীণ কলহ, সেখানে এনসিপিটা জড়াই পড়ছে। এনসিপি এখানে ফ্যাক্টর না, ওখানে এনসিপি উপস্থিত ছিল বা এনসিপিদেরকে আনা হয়েছে। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো যে এখানে রুমিন রাগ করে যে কথাগুলো বলেছে, এগুলো খুবই কগনিজেন্সি। যে 15টি বছর ধরে আমি যে দলের সেবা করলাম, 15টি বছর ধরে যে ঘটনা 15 বছরে আমার জীবনে কোনো দিন ঘটেনি, সেই ঘটনা যাদের জন্য করলাম তারাই আজ আমার সাথে সেই ঘটনা করলো আজ এনিওয়ে। তো এটাকে একটা পলিটিক্যাল কালার দেওয়ার জন্য, যেহেতু বিএনপি এখন এনসিপির প্রধান বিরোধী দল, তো সেক্ষেত্রে বিএনপিকে একটা খোঁচা দেওয়ার জন্য হাসনাত আবদুল্লাহ যে কথাটা বললেন যে উনি তো আসলে আওয়ামী লীগের এজেন্ট, এটা একটা পলিটিক্যাল স্টেটমেন্ট। আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক, আওয়ামী লীগ বিষয়ক সম্পাদকের একটা কথা, এবং সেটার এগেনস্টে তিনি মেজাজ হারিয়ে তাকে ফকিন্নি বলে কথা বললেন। তো সেই ফকিন্নি যাকে বললেন জনাব হাসনাত আবদুল্লাহ, তিনি কিন্তু রিয়াকশন দেখাননি, বরং এখন যখন সাইবার বুলিং হচ্ছে, হি ইজ দ্য ম্যান। হাসনাত আবদুল্লাহ তিনি এখন তাকে বলতেছে আমার বোন বা রুমিন ফারহানা, ব্যারিস্টার রুমিন ফারহানা, তার সঙ্গে যে সাইবার বুলিং হচ্ছে, আই ডু নট সাপোর্ট ইট। আমার এই জিনিসটা সাপোর্ট আমি করছি না, তার সাথে এই জিনিসটা করা আমি কোনো অবস্থায় সমর্থন করি না। তো এমন কথা তো বিএনপির কোনো নেতা বলেনি, রুহুল কবির রিজভী বলেনি, মির্জা ফখরুল বলেনি। রুমিন ফারহানা কার জন্য না করেছেন? তারেক রহমানের তো এই ব্যাপারে বলা উচিত ছিল। স্টপ, কেন বলেননি? আমার তো মনে হয় যে রুমিন ফারহানার উচিত এনসিপিতে যোগদান করা। একইভাবে ফজলুর রহমানকে যে কাজ করেছে তার উচিত জামাতে যোগদান করা এবং জামাতের আমিরের সাথে গিয়ে তার মোলাকাত করে আসা। জামাতে দেখবেন খুশির বন্যা বয়ে যাবে। কারণটা কি? আপনি চিন্তা করেন যে সে জামাতের সাথে কেন শত্রুতা করছে। জামাতের সাথে শত্রুতা করছে তারেক রহমান সাহেবের জন্য, জামাতের সাথে শত্রুতা করছে বিএনপির জন্য। যে ট্যাগটা সে দেওয়া হচ্ছে, অর্থাৎ এখানে জামাতকে এই তার মাস্টার মাইন্ড, মানে এই আন্দোলনের যে মাস্টার মাইন্ড মিনস কি, পর্দার আড়ালে থেকে এই যে যত গোপন কাজ, যত মন্দ কাজের অভিযোগ এখন আসছে, পুলিশ হত্যা থেকে যা কিছু আছে, সেই দায়িত্ব মাস্টার মাইন্ডদেরকে নিতে হবে। এখন বিএনপির কিছু লোক তার না বুঝে বলে ফেলছে যে আমরা মাস্টার মাইন্ড, কিন্তু আগামী দিনে বিএনপি যখন ক্ষমতায় আসবে তখন এই দায়িত্ব যেন বিএনপির ঘাড়ে না আসে, সেটা কৌশলে জামাতের উপর চাপাই দেওয়ার চেষ্টা করেছেন ফজলুর রহমান। আর এই জন্য এখন ফজলুর রহমানের শাস্তি। তাহলে দলের পক্ষে কথা বলে যদি শাস্তি পেতে হয়, ভবিষ্যতে দলের পক্ষ হয়ে কথা বলবে? আমি না কে তো বলবেই না। দ্বিতীয়ত যে বিপদে বিএনপি পড়তে যাচ্ছে, এখন বোঝার চেষ্টা করুন ফজলুর রহমান সাহেব এখন যে বিপদে পড়েছেন বা তার যে অবস্থাতে, এখন
যে জামাতের বিরুদ্ধে তিনি লড়াই করছেন, জামাতের আমিরের বিরুদ্ধে কথা বলছেন, দলের জন্য, দলের প্রধান ব্যক্তিদের জন্য, এটা স্বাধীনতা বিরোধী শক্তির ট্যাগ মানে দূর করার জন্য, জামাত বিএনপি ট্যাগ দূর করার জন্য। তো সেই জামাতের আমির যখন অসুস্থ হয় সেখানে মির্জা মানে ফখরুল সাহেব সেখানে গিয়ে দেখা করেন। তারেক রহমান সাহেবের পক্ষ থেকে শহীদুদ্দিন চৌধুরী আনি ফুলের তোড়া নিয়ে তার সাথে দেখা করেন। তাহলে ফজলুর রহমান সাহেবের দেখা করতে অসুবিধা কি? তিনি গিয়ে তার সাথে মোলাকাত করতে অসুবিধাটা কি? ফজলুর রহমান সাহেব যদি এখন জামাতের আমিরকে টেলিফোন করেন যে আমি কামিং, দেখবেন পুরো জামাত অফিসে ফুলের মালা নিয়ে প্রত্যেকটা মানুষ দাঁড়ায় থাকবে, প্রত্যেকটা মানুষ দাঁড়ায় থাকবে। সিমিলারলি ফর হিম, এই মানুষটি তার এলাকাতে মাওলানা আব্দুস সুবহান অথবা মতিউর রহমান নিজামী পাশাপাশি এলাকা, তার এলাকার বাসিন্দা, এবং সে যেভাবে জামাতের বিরুদ্ধে কথা বলছে, মানে যদি জামাতের লোকজন কখনো ক্ষমতায় আসে, জামাতের কেন্দ্রীয় নেতা লাগবে না তো, জামাতের ওই যে রাস্তার যারা কর্মী আছে, শিবিরের যারা কর্মী, রাগে ক্ষোভে তারা তো মফ করবে, ওনারা ডাইরেক্ট জবাই করবে। তো ফজলুর রহমান সাহেবের যে অবস্থা হইলো, উনি আর জীবনে জামাতের বিরুদ্ধে কথা বলবেন না তো। উনি এখন চিন্তা করবে যে কি করে এদের সাথে নেগোসিয়েশন করা যায়, হাত পা ধরে কিভাবে মোলাকাত করা যায়। উনি এখন তসবি কেনার জন্য চিন্তা করতেছে, তসবি টসবি আতর ঠাতর কিনে জামাতের নেতাদের উপহার পাঠিয়ে মোটামুটি এটা মিনিমাইজ করার চেষ্টা করবে। অ্যান্ড দিস ইজ হ্যাপেনিং ফর দ্য পার্টি, বাংলাদেশের সবচেয়ে বড় পার্টি। এটার ভবিষ্যৎ কি হতে পারে বলেন আপনি? জনাব এম এ আজিজ, এমনটাই কি করবেন আপনি? না দেখেন, বিষয়টা হলো আমি যেটা বলতে চাইছিলাম, বিএনপি কিন্তু মুক্তিযোদ্ধার দল। মুক্তিযোদ্ধা শুধু নয়, বিএনপির যে নেতা কর্মী আছে, ধরেন রুমিনের ঘটনা যেটা ঘটছে, ওখানে এনসিপির লোক হারিয়ে গেছে, খেয়াল করেন। ধরে নিলাম বিএনপির দুই গ্রুপের ভিতরে এই দলাদলি, তাহলে যিনি আহত হলেন রুমিন, তার কন্ট্রিবিউশন বেশি, এ ব্যাপারে কথা বলা উচিত ছিল। ফজলুর রহমান এ ব্যাপারে কথা বলা উচিত ছিল, তাকে শোকজ করে আবার 3 মাসের জন্য স্থগিত করলো, তার পদ স্থগিত করলো। তাহলে মুক্তিযোদ্ধারা কি বিএনপি করবে না? সব জামাতে ইসলামে জয়েন করবে। তাহলে ফজলুর রহমানকে বলবো যে আপনি জামাতে জয়েন করেন, আপনার নেতৃত্বে, উনি তো কমান্ডার ছিল, আপনার নেতৃত্বে আমরা সব জামাতে জয়েন করি মুক্তিযোদ্ধা। অসুবিধা কি? বিএনপি থাক, বিএনপি তো মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিচ্ছে না, ফজলুর রহমানকে শোকজ করবে কেন? বিএনপি কাকে আশ্রয় দিচ্ছে তা জানি না। এখন তো দেখা যাচ্ছে কেন আমরা দেখছি যে বিএনপিতে অন্তর্কোন্দল তীব্র আকার ধারণ করেছে। সামনের দিনে বিএনপি নিজের ঘর সামলানোই সবচেয়ে বেশি কঠিন হয়ে যাচ্ছে। অন্তর্কোন্দল তো বিএনপির টপে নাই, অন্তর্কোন্দল তো নাই উপরে। বিএনপির ভিতরে যেটা হয়েছে, আগে বিএনপি যেটা ছিল, জামাত যখন 20 দলে, আপনি বলছেন অন্তর্কোন্দল নেই, কিন্তু পরিসংখ্যান কিন্তু বলছে যে গত 1 বছর অন্তর্কোন্দলে শতাধিক মানুষ নিহত হয়েছে। এটা হলো তৃণমূলে, ওটা তৃণমূলে। বিএনপির টপে কোনো অন্তর্কোন্দল নাই, ওখানে ঠিকই নিয়ন্ত্রণ আছে, কিন্তু গ্রামে নাই, মানে তৃণমূলে নাই। পল্টন অফিস, কিন্তু গুলশান অফিস। বলেন, আমার বক্তব্য হচ্ছে যে বিএনপি যখন 20 দলে ছিল, আমরা তো কথা বলেছি, বিএনপির ভিতরে জামাত সম্পর্কে কোনো নেগেটিভ কথা বলা যেত না। মনে হচ্ছে এটা জামাতেরই উপদেষ্টা পরিষদ। এখন তো বিএনপির পক্ষ থেকে জামাত হচ্ছে মূল রাইভেল। তো জামাতের দুর্বলতা, বিএনপি তো বলে যে বিএনপি চাঁদাবাজি করে, একদম ঘরের থেকে থালা, ফকিরের থালা পর্যন্ত চাঁদাবাজি করে বিএনপি। উত্তর দিবে না বিএনপি? বিএনপির নিজস্ব কারণে তো উত্তর দিতে হবে। এখন বিএনপির নেতা কর্মী যারা যদি বিএনপি যদি শেল্টার না দেয়, কে দিবে বলেন? কে দিবে? তাহলে বিএনপি সমর্থন রিস্ক দিয়ে করবে কেন? এই জন্য আমি বলছি যে বিএনপি মুক্তিযোদ্ধার দল। মুক্তিযোদ্ধারা যতই বলেন, এখনো মুক্তিযোদ্ধারা প্রাইড এখনো আছে বাংলাদেশে। এখনো 1 লক্ষ জেনুইন মুক্তিযোদ্ধা, এখন যা আছে 2.25 লাখের মতো, এর ভিতরে ভুয়া বেশি। হ্যাঁ, জেনুইন মুক্তিযোদ্ধা এখনো 1.25 লাখ। আজিজ, আমার একটা কথা মনে পড়ে গেছে, একটা কথা খুব জরুরি মনে পড়ে গেছে ওনার এই কথার প্রেক্ষাপটে। আপনি দেখেন, উনি যেটা বললেন যে বিএনপির উপদেষ্টা কমিটিতে বা যে কোনো কমিটিতে জামাতের বিরুদ্ধে কথা বলে সেখানে কথা বলা যাইতো না, ভাবসাব দেখে মনে হতো এটা জামাতের পার্টি। এই তো আমার হঠাৎ করে মনে পড়লো, আজকে আমার সাথে কথা হলে খুব বিখ্যাত একজন মানুষের, ডক্টর এনামুল হক, আইজি ছিলেন 1991। ওই আমিনুল ইসলাম ছিল না, ব্যারিস্টার আমিনুল ইসলাম, ওনার ছোট ভাই, বড় ভাই বা ছোট ভাই, আর সার্জেন্ট জহুরুল হকের ছোট ভাই। তো বিএনপির 91 উনি আমার বললেন যে ভাই, আমি বললাম যে আপনার চাকরি গেল কেন? 91 সালে চাকরি গেল কেন? বলে যে ভাই, আমি আপনাকে একটা কথা বলি, ওই 1991 সালে আমি চট্টগ্রামে গেছিলাম, তারপরে শেষে স্বরাষ্ট্রমন্ত্রী গেলেন, আর ওখানে একজন সচিব ছিলেন, জামাতপন্থী একজন সচিব ছিলেন। তখন এই রোহিঙ্গারা ওখানে মাত্র 1700 রোহিঙ্গা ছিল। তা আমি বললাম কি যে এই রোহিঙ্গাদেরকে আমরা এখান থেকে পুশব্যাক করে পাঠিয়ে দিই, মাত্র 1700 রোহিঙ্গা পুশব্যাক করে দিই। আমি এই কথাটা কেন বললাম?
আমার এই অপরাধ যে আমি এই রোহিঙ্গা 1700 রোহিঙ্গা ছিল 1991-এ ডক্টর এনামুল হক আজকে আমার সাথে টেলিফোনে বলেছেন এই কথাটা বলার অপরাধে সঙ্গে সঙ্গে সেই সচিব মন্ত্রীকে মানে স্বরাষ্ট্রমন্ত্রীকে কনভিন্স করছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে কনভিন্স করছে বেগম জিয়াকে, বিএনপির হাইকমান্ড ইমিডিয়েটলি তাকে সেখান থেকে বের করে দিল একজন এই ডক্টর এনামুল হকের মতো বাংলাদেশের একজন কিংবদন্তির পুলিশ কর্মকর্তাকে। এটা ছিল জামাতের প্রভাব। তো সেই জামাতের প্রভাব থেকে একেবারে 18 সন পর্যন্ত এই প্রভাবটা ছিল। এখান থেকে আমরা তো জামাতের দালালি করছি, আমি তো জামাতের দালালি করছি। কেন করছি? বিএনপিকে খুশি করার জন্য জামাতের দালালি করছি। আবার হঠাৎ করে বিএনপি কোন কথা জামাতের সাথে শত্রুতা করলো আমাদেরকে তো বলে নাই। কিন্তু বর্তমান সময়ে যেমনটি আসলে বিএনপি নেতাকর্মীরা বলে যে জামায়াত স্বাধীনতা বিরোধী দল, মুনাফেক এবং রাজাকারের দল, এই যে এতদিন যে বিএনপির কাঁধে ভর দিয়ে জামাত নিজের অবস্থান বহাল রেখেছে, সেই জায়গা থেকে এখন বিএনপির এই অভিযোগগুলো আসলে কতটা সমীচীন? ফার্স্ট থিং হলো যে বিএনপির সঙ্গে তাদের যে খাতির ছিল 18 সন পর্যন্ত, একসাথে ইলেকশন করলো। আমরা তো যারা এই লোকজন আছে আমরা জামাত নিয়ে রিক্সে যেতাম না, জামাতে দালালি করতাম, জামাতকে সুন্দর করে মিষ্টি মিষ্টি কথা বলতাম বাধ্য হয়ে। মানে আমার কাছে মনে হতো বিএনপির হাইকমান্ড খুশি হবে, এই জন্য জামাতের পক্ষে বলতাম যে ঠিক আছে জামাত 71-এ বলছে, বিচার করছে, ভালো হয়েছে, নতুন প্রজন্ম আসছে, তো তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে, এই কথাগুলো বলতাম, ভালো কথা। হঠাৎ করে বিএনপির কে বা কারা এমনকি শত্রু হলো, যখন জামাতের সাথে তার দা কুমড়া সম্পর্ক হলো কেন? আমরা যারা বাইরে কথা বলি আমাদের সাথে কেউ বলে না যে এই আমাদের এই কারণে যে আমাদের সাথে লেনা দেনা হয়ে নাই, তোমরা আগে যেভাবে জামাতের দালালি করতে এখন আর করো না। ভালো কথা, আমরা জামাতে মানে সেইভাবে দালালি করতাম না, ভালো কথা। আমরা যখন বিএনপির হাইকমান্ডকে দেখলাম যে বিএনপির হাইকমান্ড তাদেরকে মুনাফিক বলতেছে, বেঈমান বলতেছে, জামাতের যারা হাইকমান্ড তারা বলতেছে এই এরা হলো এক জালেম আর এক জালেম, তখন আমরা ফজলুর রহমান এরা আমরা জামাতের দিদা আসছে বিএনপিকে খুশি করার জন্য আমরা তো জামাতের গালাগালি করতেছি। আবার এখন হঠাৎ করে দেখি যে জামাতের আবার তারা আগের মতো তোষণ করতেছে। এখন যে তারা যে একবার খাতির করতেছে হাইকমান্ড আবার তোষণ করতেছে, আমরা যারা বাইরে মানে ছাগলের 3 নম্বর বাচ্চা হিসেবে যেভাবে লাফালাফি করতেছি, আমাদের তো জীবন নিয়ে টানাটানি লেগে গেছে রে বোন। সারাদিন মানে কি করব আমরা, কি এখন মানে বিএনপি করবো না জামাত করবো, কোন জায়গাতে যাব? যে বিএনপির সাথে জামায়াতের মাঝে মাঝে আমরা শুনি যে তিক্ততার সম্পর্ক, আবার কখনো শুনি মিত্রতার সম্পর্ক, এগুলো সবই কি আসলে নির্বাচন কেন্দ্রিক সমীকরণ? আমি এটা বুঝতে পারি না। আমরা যারা এই যে বাইরে কথাবার্তা বলি, যে আমরা তো কথাবার্তা বলার পর আমার কাছে মনে হচ্ছে যে আমরা কেন বলি এই জিনিসগুলো। আমাদের তো আসলে বিএনপির জন্য ঝুঁকি নেওয়া উচিত না, জামাতের জন্য ঝুঁকি নেওয়া উচিত না। আমাদের তো এখানে সারাদিন আল্লাহ বিল্লাহ করা উচিত, দেশের ইকোনমি নিয়ে কথা বলা উচিত, যেটা জানি ব্যবসা বাণিজ্য নিয়ে কথা বলা উচিত, রাজনীতি নিয়ে এই যে উপরে যে লীলা খেলা, কৃষ্ণ করলে লীলা খেলা আর আমি করলে কি যেন একটা কথাবার্তা আছে। তো এখানে উপরে যারা আমদুদে মিশে যাইতেছে, জামাতের আমির গিয়ে ওখানে লন্ডনে গিয়ে বেগম জিয়াকে দেখা করার জন্য তারেক রহমান সাহেবের বাসায় যাচ্ছে, আবার এখানে জামাতের আমির অসুস্থ হয়ে যাচ্ছেন, তাকে দেখা করার জন্য পুরো বিএনপি টিম গিয়ে সেখানে দেখা সাক্ষাৎ করছে। আরে ভাই আমরা এখানে তাহলে জামাতের আমিরের বিরুদ্ধে কথা বলবো? উনি বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, আমার তো উচিত তাদেরকে সালাম করা, সকাল বিকাল সালাম করা, হুজুর আসসালামু আলাইকুম, কি সুন্দর আপনার চেহারা সুরত, আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন আপনি বিভিন্ন জায়গাতে আপনার দল করলে জান্নাতে টিকিট পাওয়া যায়, আমার এটা টিকিট দিয়ে আমি তো অনেক আগের থেকে আপনাদের এই কাজকর্ম করি ঠুরি, তো এই করলে আমার জন্য অনেক নিরাপদ না? আজ দেখেন আমি যদি এই কাজগুলো করতাম, এই গত 8 মাসে আমার কত অবস্থা ভালো থাকতো না, কত অবস্থা ভালো থাকতো, কত মানুষ কর্পোরেশনের চেয়ারম্যান হলো, কত মানুষ রাষ্ট্রদূত হলো। আমি কি অ্যাটলিস্ট আমার তো এখন মবের ভয় তো আমার হইতো না। আমি আজ একটু ছোট্ট পরিসরে জানতেই চাই, জামায়াতের সাথে বিএনপির যে দূরত্ব আমরা দেখি সেটা কি লোক দেখানো? না, দেখেন জনশ্রুতি আছে, এনসিপি এবং জামাত যদি নির্বাচনে না যায় তাহলে অংশগ্রহণমূলক নির্বাচন হবে না। সুতরাং জামাত তার এক্সিস্টেন্সের জন্য বিএনপির কাছে ভাগ চায়, সিট চায়, এনসিপিও সিট চায়। কিন্তু সেখানে আমার প্রশ্ন আপনার কাছে পাল্টা প্রশ্ন, যে জনাব এম এ আজিজ, যদি এনসিপি এবং জামায়াতের সাথে বিএনপি সমঝোতা করে নির্বাচনে যায়, সেই নির্বাচন আসলে কতটা গ্রহণযোগ্য হবে? প্রশ্নটি থাকছে বিরতির পরে সব উত্তরটি নেব। দর্শক, দেশ সাম্প্রতিকের রিপোর্টে আবারও বিরতিতে যাচ্ছি। সাথে দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব এম এ আজিজ, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, বিএনপি জামায়াত এনসিপির যদি এই মুহূর্তে আসন সমঝোতা হয় বা আসন ভাগাভাগি হয়, সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে কি? এটা তো আপনাকে বলে করবে না, এটা তলে তলে হয়ে যাবে, ওবায়দুল কাদেরের মতো তলে তলে হয়ে যাবে। কিন্তু তলে তলে বিষয়গুলো কি চাপা থাকে রাজনৈতিক অন্দরমহলের? আমরা তো পরে দেখি সেগুলো বেরিয়ে আসে। চাপা থাকবে না, এটা ঠিক আছে, কিন্তু ইলেকশনটা তো হবে। আমি বলি যে ধরেন ফজলুর রহমান, তার এই ঘটনাটা কি মেসেজ গেল, মেসেজটা কিন্তু ভয়ঙ্কর। এটা সবটাই বিএনপির বিপক্ষে চলে গেছে, কারণ এই মেসেজে বলা হচ্ছে যে নিশ্চয়ই জামাতের সাথে বিএনপি আগে যে দূরত্ব তৈরি হয়েছিল সেটা বোধহয় ক্লোজ হয়েছে। ক্লোজ কেন হবে?
কারণ হচ্ছে এই যে ঐক্যমত কমিশনের যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব নিরসন করার জন্য তো একমাত্র রাস্তা হচ্ছে সিট বন্টন করা। আর ওই যে পাকিস্তানের যে পররাষ্ট্রমন্ত্রী আসছে, আর পররাষ্ট্রমন্ত্রী সেখানে বিএনপি অবশ্য এনসিপি এবং জামাত ইসলাম দেখা করছে। আপনি দেখেন বিএনপি এবং জামাত ইসলাম করছে যে আমাদের অমীমাংসিত সমস্যা সমাধান করতে হবে, কিন্তু জামাত ইসলাম বলছে এটা রাষ্ট্র সমালোচনা করবে। আমি তো বলবো যে জামাত ইসলামের জন্ম হচ্ছে লাহোরে, প্রফেসর গোলাম আজম বলে গেছে লাহোরের জন্ম, পরে নিবন্ধন নেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলাম নাম দিছে। এটা তো আমাদের দেশের দলই না, এটা তো দেশের দলই না। সুতরাং তার সাথে কেন মুক্তিযুদ্ধের দল আপোষ করবে? এবং আপনি এই যে দীর্ঘদিন জামাতকে ঘাড়ে নিয়ে চলার কারণে মুক্তিযোদ্ধার দল শেখ হাসিনা শেখ হাসিনা বারবার ট্যাগ দিছে বিএনপিকে, এটা যুদ্ধপরাধী দলের উপদেষ্টা। হ্যাঁ, এই ট্যাগ থেকে কিন্তু অলরেডি বেরিয়ে গেছিল। এই ফজলুর রহমানের ঘটনার পরে কিন্তু এই জনশ্রুতি অনেকে জিজ্ঞেস করে, তো এটা তো কি হইলো, তাহলে কি জামাতের সাথে কোনো আন্ডারস্ট্যান্ডিং হলো নাকি পর্দার অন্তরালে? যে কোনো একটা কিছু সমাধান এই চিন্তা হচ্ছে, এটা তাকে দূর করতে হবে। আমি এই জন্যই বলছি যে মুক্তিযুদ্ধের দল সেখানে তো মুক্তিযুদ্ধের আশ্রয় পাবে, সেখানে আশ্রয় না পারলে তো সব জয়েন করে জামাত ইসলামে জয়েন করবে। কি করবেন আপনি বলেন? জামাত ইসলাম তো এই প্রথম ওপেন রাজনীতি করার সুযোগে তারা সব ইসলামিক দলকে মিলে তারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেছে, ক্ষমতা যাওয়ার। এখন বিএনপি যদি দুর্বল হয়, জামাত ইসলাম সেকেন্ড দল, এটা তো ভাবতে হবে তো। আর জামাত ইসলামকে যদি আশ্রয় প্রশ্রয় দেয়, তাহলে বিএনপির নিজস্ব অস্তিত্ব তো থাকবে না, সেই আগের মতোই আবার এই আপনার এই স্বাধীনতা বিরোধী উপদেষ্টা দল হবে। তো এটা তো ক্ষতিকর অবস্থায়। এই আমার মনে হয় ফজলুর রহমানের এই অ্যাকশনে, ফজলু ভাইয়ের অ্যাকশনে, এটা কিন্তু একটা দারুণ মেসেজ কিন্তু আসছে। ধন্যবাদ জানাচ্ছি জনাব এম এ আজিজ। একটা মেসেজ জনাব গোলাম মাওলা রনি, আমাদের নির্বাচনে কতটুকু প্রভাব ফেলে দিল্লি, পিন্ডি, পশ্চিমা বিশ্ব কিংবা কূটনৈতিক তৎপরতা? বিরাট প্রভাব ফেলে, বিরাট প্রভাব ফেলে। এই সময়তে যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী এলেন, এটা আমাদের রাজনীতির পুরো মানচিত্রটা পাল্টে দেবে। বোঝার চেষ্টা করুন, আমি পুরোনো যে ভিডিওগুলো দেখছিলাম, তৃতীয় মাত্রার যে জিল্লুর রহমান, উনার একটা সাক্ষাৎকার, কর্নেল রশিদের একটা সাক্ষাৎকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তিনি ওই যাকে বলা হয় নভেম্বর মাসের কাহিনী বলছিলেন, নভেম্বর মাসে কী কী ঘটনা ঘটছে। তো জিয়াউর রহমান সাহেবকে যখন সেনাবাহিনী প্রধান করা হলো, তারপরে ডেপুটি প্রধান করা হলো হোসেন মোহাম্মদ এরশাদকে। কেন? একজন থাকবে মুক্তিযোদ্ধার আর একজন থাকবে পাকিস্তান ফেরত কর্মকর্তা, এই হিসেবে। আবার জিয়াউর রহমানকে সেনাবাহিনীর প্রধান করা হলো এবং তোয়াব খানকে জার্মানিতে ছিল। উনি পুরো পাকিস্তানি অফিসারে ছিলেন, যিনি তিনি বাংলাদেশে আসতে সাহস পান নাই, তিনি জার্মানিতে। এই কর্নেল রশিদ সেখানে গিয়ে তাকে এই তোয়াব খানকে বাংলাদেশে এনে বিমান বাহিনীর প্রধান করেন। এবং তোয়াব খান যেদিন বিমান বাহিনীর প্রধান হলেন, সেই দিন জামাত ইসলাম প্রথম এই তাদের যে ব্যাপক সরোয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করলো জিয়াউর রহমানের আমলে। এই যে জিয়াউর রহমানের ঘাড়ির উপর যে জামাত চড়ে বসলো, ও আর নামানো যায়নি। আজকে জামাত ইজ এ ভেরি বিগ ফ্যাক্টর। তাদের যে অর্থ, তাদের যে সাংগঠনিক ক্ষমতা, তাদের যে কৌশল, তো সেই কৌশলের কাছে আপনি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস মাহরুম হয়ে গেছেন, তার কাছে জামাতের কাছে মাহরুম হয়ে গেছেন। সেনাবাহিনীর প্রধান সকালে একবার আমিরে জামাত, বিকেল একবার আমিরে জামাত বলতে বাধ্য হচ্ছেন। সেনাবাহিনী ওই যে পাকিস্তান থেকে একজন উপপ্রধানমন্ত্রী এসে জামাতের আমিরের বাসায় যেতে বাধ্য হয়েছে, যেখানে তিনি অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে বিএনপির সমস্ত টিম গিয়ে তার দোয়া নিয়ে আসতেছে। তো আপনি এইটাকে আপনি এখন যদি সেকেন্ডারি পলিটিক্যাল শক্তি ধরেন, হবেন না। জামাত তো ক্ষমতায় যেতে চায়, আর বিএনপিকে তারা মাত্র 50টি সিট দিতে চায়। আর বিএনপি মনে করতেছে, এখানে সাইকোলজিক্যাল প্রবলেমটা চিন্তা করেন, তো বিএনপি মনে করছে যে আমরা ক্ষমতা পাবো, জামাতকে 20 থেকে 30টা সিট দেব। আর জামাত মনে করছে যে এই কথাটা নাসিরউদ্দিন পাটোয়ারিকে দিয়ে বলা হচ্ছে যে আমরা ক্ষমতায় যাব, বিএনপিকে মাত্র 50টা সিট দেওয়া হবে। আপনি বোঝার চেষ্টা করেন সেই লক্ষ্যে জামাত যেভাবে কাজ করে যাচ্ছে, তারা ফজলুর রহমানকে আউট করবে। এই বিষয়টা একটু বুঝতে চাই, জামায়াতে ইসলামী কেন নাসিরউদ্দিন পাটোয়ারিকে দিয়ে বলাবে? না না না, মূল ব্যাপার হলো যে তারা যখন রাজনীতি করবে, তারা তো যে রাজনীতি করছে এটা সব কৌশল রাজনীতিতে বৈধ। তারা তাদের লোকজন বিএনপিতে ঢুকিয়ে দিয়েছে। এই বিএনপির লোকজন যাদেরকে ঢুকিয়ে দিয়েছে, তারা গুতাই গুতাই ফজলুর রহমান সাহেবের মতো লোকদেরকে বের করে দিচ্ছে, রুমিন ফারহানের মতো লোকদেরকে বের করে দিচ্ছে। তাদের লোক আওয়ামী লীগে ছিল, ছাত্রলীগে ছিল, যুবলীগে ছিল, তারা সেই কৌশল করে শেখ হাসিনাকে হেলিকপ্টারে উঠিয়ে দিচ্ছে। এটা আপনি কি বলবেন? এটা তাদের রাজনৈতিক কৌশল না। তাদের লোক ওই যে তারেক রহমান সাহেবের যে অফিসে, সেই অফিসে চারিদিকে জামাতের লোক আছে।
তা আপনি এটা তাদের বলবেন কি? কৌশলে জামায়াত ইসলামী যতটা এগিয়ে, ভোটের সমীকরণে কতটা এগিয়ে? এখানে ভোটের ব্যাপার না তো, আমাদের দেশের ভোট তো কখনো হয়নি, সত্যিকার অর্থে কয়বার ভোট হয়েছে? আপনি মানুষ আবেগের বশবর্তী সেই কাজগুলো করেছে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই কৌশল হয়েছে। 86 সনে ইলেকশন হয়েছে, 88তে ইলেকশন হয়েছে, তারপরে যে গত 3টা 14, 18, 24 ইলেকশন হয়েছে। ক্ষমতাসীন লোক যেভাবে রেজাল্ট তৈরি করে দিয়েছে ওভাবে রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে। আগামীতে রেজাল্ট তৈরি হবে, সেই রেজাল্ট ডিক্লেয়ার হবে, বিএনপি পাবে 40টা বা 50টা সিট। হোয়াট ইজ দ্য প্রবলেম? এটা তো বাংলাদেশের মানুষ অভ্যস্ত। উপদেষ্টা যে বলছেন ইতিহাসের সেরা নির্বাচন তিনি আয়োজন করবেন। হ্যাঁ, ইতিহাসের সেরা নির্বাচন হলো যে অতীতে নির্বাচন নিয়ে এই যে বিভিন্ন লোকজন কথাবার্তা বলার চেষ্টা করেছে। শেখ হাসিনা যে কাজগুলো করেছে 24, 18, তার সাথে তিনি অনেক সুন্দর করে কৌশলে এমন কিছু কাজ করবেন যে মানুষ বুঝতেই পারবে না। যেভাবে শেখ হাসিনা পালাই গেছে আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি না। যেভাবে এই সরকারের যে ক্যাবিনেট গঠিত হয়েছে আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি না এ আসলো কোত্থেকে, কিভাবে আসলো, হোয়াট ইজ দ্য সোর্স, আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি না। তো যখনই বুঝতে পারছি না, তো আগামীতে যে নির্বাচন হবে, নির্বাচন আদৌ হবে কি হবে না, আমরা তো ডিসেম্বরে না এপ্রিলে না জুনে, এটাই তো বুঝতে পারছি না। তো এটা যেখানে আমরা বুঝতে পারছি না, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস কিভাবে নির্বাচন করবেন, কত ভালো নির্বাচন করবেন, সেটা মানে কি বলবো, বামুন হয়ে আকাশের চাঁদ ধরা যেমন একটা ব্যাপার। যারা ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করে তারাও কিন্তু আপনার মতোই ভাবছে। তারা বলছে নির্বাচন যথাসময়ে নাও হতে পারে। তাদের যুক্তি হচ্ছে সরকার প্রধান নির্বাচনের কথা বললেও তার ঘনিষ্ঠজনরা ঘোষিত সময়ে নির্বাচনের বিপক্ষে অবস্থান নিয়েছে। আসলেই কি তাই? নট লাইক দ্যাট। মূল ব্যাপার হলো যে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রিড করতে পারছি না। তার জ্ঞান, তার খেলা, তার কৌশল, তিনি বড় মাঠের খেলোয়াড়, ওটা আন্দাজ করতে পারছি না। না বুঝে ওই মানে যেভাবে অন্ধ মানুষ হাতি দেখে, আমরা হাতির কান ধরে বলতেছি হাতি এরকম কুলার মতো, আমরা হাতির পা ধরে বলতেছি হাতি খাম্বার মতো। তো এরকমভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে যে কৌশলগুলো অবলম্বন করছেন, জামাত যেখানে কৌশলগুলো অবলম্বন করছেন, তার এগেনস্টে তার যারা প্রতিপক্ষ তারা এখন অবশ্য শিশু, দ্য ইনফ্যান্ট, দুধদাঁত ওঠে নাই এখন পর্যন্ত তাদের রাজনীতিতে। ফলে আমরা দূর থেকে যেটা দেখছি, উনি যেটা বলছেন, উনি বলছেন ফেব্রুয়ারি নির্বাচন হবে না, আমরা বগল বাজায় ফাটাই ফেলতেছি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবেই। আবার উনি ফেব্রুয়ারি মাস থেকে বলবেন এপ্রিলে। হ্যাঁ, এপ্রিলেই তো নির্বাচন হওয়া উচিত, ফেব্রুয়ারি মাসে হবে কেন? এপ্রিল কত সুন্দর মাস, সেই মাসে নির্বাচন হবে। আবার এপ্রিল যাওয়ার পরে আমরা এতদিন ধৈর্য ধারণ করেছি, আমাদের কি আর 4-5 মাস আমরা ধৈর্য ধারণ করতে পারি না? ডিসেম্বর হবে, 2027 সনের ডিসেম্বর হবে। তো এইভাবে আমরা মোটামুটি উনি যেভাবে বলবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, দয়া করে আমরা তার সঙ্গে কমপ্লাই করার জন্য আমরা তো আছি। আমাদের মধ্যে অনেক ধরনের লোক আছে যারা এই প্রথমে একবার জোয়ার উঠাবে, আবার পিছন থেকে ওই জোয়ারের পানি যেন চলে যায়, এই জন্য 4-5টা খাল কেটে সুন্দর করে জোয়ারের পানি সেখানে চলে যাবে। নির্বাচন বিলম্বের আশঙ্কা এখনো থেকেই গেছে। আমরা কিছুই জানি না, এটা নির্ভর করবে অ্যাবসলিউটলি এখন পর্যন্ত যা আছে। আপনি দেখেন এই সরকারের নিয়ন্ত্রণের সবকিছু, তারা যেখানে চায় সেখানে মব হয়, তারা যেখানে চায় সেখানে আসামি ধরা পড়ে। আপনি আওয়ামী লীগের এত বড় বড় নেতা ধরা পড়লো, এত রাজনৈতিক নেতা, এত মন্ত্রী এমপি জীবনে কোনোদিন কোনো দেশে ধরা পড়ছে? তো সেখানে তো পুলিশের কোনো দক্ষতার অভাব হয় নাই। এই যে এখানে মানে যাকে বলা হয় শমিকা স্যারকে ধরা হলো, ওই যাকে বলা হয় যে কি যেন তহিদ আফ্রিদিকে ধরা হলো, ওইটার মালিককে ধরা হলো, জনকণ্ঠ দখল করা হলো। সমস্যা হয়েছে কোনো তো সমস্যা হয়নি। তো এখানে যদি সমস্যা না হয় তাহলে আপনার একটা ছোট মব দমন করতে সমস্যা হয়, এইটা তো একটা তেলাপোকাও বুঝতে পারে। এখানে আমরা কি তেলাপোকার চেয়ে কম বুদ্ধিমান হয়ে গেছি? এখানে সব কিছু নিয়ন্ত্রণে আছে। হুজুর যেভাবে খেলছেন আমরা সেইভাবে নড়ছি, আমরা সেভাবে নাড়াচাড়া করছি, এর বাইরে অন্য কোনো কিছু তো দেখছি না। 2-4 লাইন কিছু যুক্ত করবেন কি জনাব বেবি আজিজ? না, দেখেন, যখন ডক্টর মোহাম্মদ ইউনূস একবার রিজাইন করতে চেয়েছিল তখন তার সবচেয়ে বিশ্বস্ত লোক ছিল নাহিদ ইসলাম, তার কাছে বলেছিল। আবার দেখেন এখন নাহিদ ইসলাম বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন নাও হতে পারে। এরপরেই কিন্তু ধোঁয়াশা শুরু হয়েছে, অভ্যুত্থানের শক্তিগুলো বিভক্ত বলা ধারণা তৈরি হয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন। গতকালই প্রধান উপদেষ্টা জানিয়েছেন দেশ এখন নির্বাচনের জন্য প্রস্তুত তো কইছে, উনি তো এর আগেও বলছে যে আমরা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করতে প্রস্তুত, তার চেয়েও শক্ত কথা বলছে। কিন্তু তারপরেও নাহিদ ইসলাম এই কথা বলছে, ওনার বিশ্বস্ত লোক, ওটাকে মানুষ বিশ্বাস করে। তাহলে আমরা কার কথায় আস্থা রাখবো, প্রধান উপদেষ্টা নাকি নাহিদ ইসলামের কথায়? এখন আসলে আমাদের কি বলবো, আমাদের এখন মেডিটেশন করা উচিত সবার। হ্যাঁ, সারাদিন জিকির করা উচিত, আজকার করা উচিত। মনের উপর, মস্তিষ্কের উপর আমাদের একটা নিয়ন্ত্রণ থাকা উচিত যে কোনটা বিশ্বাস করব আর কোনটা করবো না। আগে আমরা ছোটোবেলায় একটা বই পড়তাম, এই যে সুলাইমানের লেখা কি করিলে কি হয়। তো এখন ওই বইটা আমাদের আবার পড়তে হবে, কি করিলে কি হয়, কোনটা শুনিব কোনটা শুনিব না, কোনটা বিশ্বাস করিব কোনটা করিব না, কোনটা বুঝিব কোনটা বুঝিব না। এই মেডিটেশন ছাড়া
আমাদের আসলে এখন কোনো উপায় নেই। বাংলাদেশে যে সকল কোয়ান্টাম মেথড করে, যে সমস্ত যারা কোর্স করে, আমাদের এখন সবাইকে সেই কোর্স করতে হবে। আমাদেরকে হাঁটুর ব্যায়াম করতে হবে, লেফট রাইট করতে হবে, আমাদের মাজার ব্যায়াম করতে হবে, বুক ডাউন দিতে হবে যেন একটা সাহস থাকে। এই মেরুদণ্ড আমাদের যাদের যাদের নষ্ট হয়ে গেছে, সুন্দর করে বিভিন্ন তেল পাওয়া যায় মেরুদণ্ডে মালিশ করার জন্য, সেই তেল এনে সুন্দরভাবে করতে হবে। নচেত এই যে বিভিন্ন ইউটিউবাররা ধমক দিচ্ছে ফ্রান্সে বসে, আমেরিকাতে বসে, আমরা চিত হয়ে বাংলাদেশে শুয়ে কান্নাকাটি শুরু করছি, ওরে মাগো, ওরে বাবা গো, এখন আমাদের কি হবে? একটা লোক আমরা সাহস করে দাঁড়াতে পারছি না। এখানে মানে টপ টু লো একজন ইউটিউবারদের ভয়ে যেভাবে চিত হয়ে পড়ছে, তো সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস কোথায়? তার মতো মানুষ, নাহিদ ইসলাম কোথায়? একটা বিপ্লব ঘটায় দিচ্ছে। আপনার নাসিরউদ্দিন পাটোয়ারি, যদি যাদের ভয়ে আমাদের বাংলাদেশ কাঁপছে, সেই তুলনায় যারা বিপ্লবের সূর্য সন্তান, তারা তো এক একজনে জুলিয়াস সিজার, এক একজনে নেপোলিয়ন বোনাপার্ট, আমরা তাদেরকে ভয় পাচ্ছি না। তো এটা তো আমাদের আসলে আমরা অবুঝ জাতি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি গোলাম মোল্লা রনি, ধন্যবাদ জানাচ্ছি জনাব এম এ আজিজ। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ প্রান্তে দর্শক শেষ করছি দেশপ্রতীকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।